নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে, আর ইতিমধ্যেই লন্ডন কিন্তু লন্ডভন্ড বলছেন অনেকেই। তার কারণ, একদিকে যখন হিন্দুত্ব প্রশ্নে এ রাজ্যের রাজনীতির আঁচ সোজা পৌঁছে গিয়েছে একেবারে টেমসের পাড়ে, তার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে 2060-এ ভারতবর্ষ 1 নম্বরে পৌঁছে যাবে, এই বক্তব্যকে মোটেই সমর্থন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার ক্ষেত্র কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে। আর তার পাশাপাশি আরজি কর কাণ্ড, আপনারা জানেন গতকাল একেবারে কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট, কেস ডায়েরি দিল সিবিআই, এবং যেখানে গণধর্ষণ নয়, একজনই অভিযুক্ত। সিবিআই কিন্তু আবারও সেই কথাই প্রতিষ্ঠিত করলো আদালতের সামনে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। ভাস্কর সেনা রায় রয়েছেন পঙ্কজ রায় রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সৈকত গিরি। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো, ভারত কি তাহলে 2060-এর মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে? বৃহস্পতিবার লন্ডনে এই প্রশ্নই করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন মুখ্যমন্ত্রী, আর জানিয়ে ইতিমধ্যেই সুর চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার পর এক সাক্ষাৎকারে ভারতের অর্থনীতির অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই তাকে নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাক্ষাৎকারের এই অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ইংল্যান্ডকে ছাপিয়ে বর্তমানে 5ম বৃহত্তম অর্থনীতি ভারত, প্রত্যেক ভারতীয়র জন্য যা গর্বের মুহূর্ত। তবুও বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেশবিরোধী মন্তব্য শুধু বাঙালি বা ভারতীয়দের কাছে লজ্জাজনকই নয়, তার সাংবিধানিক পদের অপমান। এটা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধাবোধ করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়? শেষে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন, বিদেশের মাটিতে দেশকে অসম্মান করা প্রকাশ্যে ভারতের বিরোধিতা করারই সমান। পাল্টা তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষেই যুক্তি খাড়া করেছে। ঠিকই তো, ইন্ডিয়া এখনো 5th আছে, আর আমরা চায়না আমেরিকার থেকে অনেক পিছিয়ে। বিনা কারণে বুক ফুলিয়ে প্রচার করে লাভ কি? মমতাদি ঠিক বলেছেন যে আমরা এখনো, ওরা যখন বলেছে আমরা কি 3rd, উনি বলেছেন আই ডিফার। ঠিক। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, পঙ্কজবাবুকে দিয়ে আলোচনা শুরু করবো। পঙ্কজবাবু, একটা ছোট পরিসংখ্যান দিই। লাস্ট কোয়ার্টার অনুযায়ী জিডিপি আমাদের হচ্ছে 6.2%। আনএমপ্লয়মেন্টের হিসেবে দেখতে গেলে ভারতবর্ষে এই মুহূর্তে 7.8%। সেক্ষেত্রে ভারতবর্ষের পক্ষে 2060-এ, আমরা জানি প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047-এ বিশ্ব অর্থনীতিতে 1 নম্বরে পৌঁছানো দেশকে, কিন্তু 2060-এ যে 1 নম্বরে পৌঁছানোর কথা বলা হচ্ছে, সেটার বাস্তব কতটা? বিষয়টা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি যেখান থেকে উঠে এসছে, আমরা যদি 1995 ধরি, মাত্র $1 ট্রিলিয়ন দিয়ে আমরা 1 ট্রিলিয়ন হাবে ঢুকেছিলাম। 2014-তে আমাদের 2 ট্রিলিয়ন ইকোনমি, আজকে সেটা 4 ট্রিলিয়ন, 4.3 মতো ট্রিলিয়ন ইকোনমিতে। 2030-এ আমরা 7 ট্রিলিয়ন ইকোনমি। তো প্রগ্রেশনটা এবং গ্রোথ রেট দুটো মিলেই মনে রাখতে হবে যে অন্য দেশগুলোর ইকোনমিক গ্রোথ রেটটা কিন্তু এরকম নয় যেটা ভারতবর্ষের। আপনি যদি আমেরিকার বা চায়নার গ্রোথ রেট বলেন, চায়নাকে এখন নতুন করে ভাবতে হচ্ছে পপুলেশনটা কি করে আবারও বাড়ানো যায়, মানে যারা আমাদের থেকে, ফলে আমাদের যে এমপ্লয়াবিলিটি, আমাদের যে ডেভেলপমেন্ট স্কোপ এবং হরাইজন, যে অ্যাডভান্টেজ আমরা আছি, এটা 2047, 2050। আমার বিষয়টা হচ্ছে যে আমার একটা স্টেটমেন্ট মনে আছে, বিলাল পাকিস্তানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রিগার্ডিং পাকিস্তান ইকোনমি। সে বলেছিল, আমি পার্লামেন্টের ভেতরে বলবো, বাইরে বলবো না। দেশ সম্পর্কে গরিমাটা রাখার একটা বিষয়, সেটা উনি যেভাবে ডিফেম করার, এটা ফিউচার, তার প্রজেকশন। কিন্তু ভারতবর্ষকে মেলায়ন করা
এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যদি উনি মানে ব্যাপারটা হচ্ছে উনি হলে ভালো, কারণ উনি সাকসেসফুলি পশ্চিমবঙ্গকে পিছিয়ে নিতে পেরেছেন, সাকসেসফুলি। এই ব্যাপারে হাঁটাচলা দেখে আমি এই জায়গায় ভাস্কর বাবু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই এটা একটা প্রশ্ন উঠবে যে ভারতবর্ষ একেবারে যদি শ্রেষ্ঠ আসনে বসে তাহলে সেখানে অবশ্যই পশ্চিমবঙ্গেরও গর্ব করার জায়গা তো থাকবে। পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয়। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার পাশাপাশি অতীতে মুখ্যমন্ত্রী অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই পরিসংখ্যান দেন যে বেকারত্বের হার পশ্চিমবাংলায় কত কমেছে, কর্মসংস্থান পশ্চিমবাংলায় কতটা তৈরি হচ্ছে। 46% বেকারত্ব কমেছে লন্ডনে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যদি রেটটা এরকম হয় সেক্ষেত্রে ভারতবর্ষ কেন 1 নম্বরে পৌঁছবে না? সংশয়ের জায়গাগুলো কোথায়? না, সংশয়ের জায়গা তো আছেই। দেখুন, এখানে যে জিডিপি ক্যালকুলেশনে বিভিন্ন মেথড আছে, একটা এক্সপেন্ডিচার মেথড আছে, একটা প্রোডাকশন মেথড আছে, একটা ইনকাম মেথড আছে। সেখানে এক্সপেন্ডিচার মেথডে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং, নেট এক্সপোর্ট, এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু আশাব্যঞ্জক নয়। এবং এইটার উপরে ভিত্তি করে আপনি কেউ স্বপ্ন দেখতে পারে যে আমরা আগামী 35 বছরের মধ্যে এখানে পৌঁছবো, সেখানে পৌঁছবো, কিন্তু এই ডেটাগুলোর ক্যালকুলেট করে বা প্রেডিকশন করে কারুর তো এটার ভিন্নমত পোষণ করার অধিকার আছে। তো সেই অধিকার যদি কেউ থাকে, সেই বক্তব্য তিনি রেখেছেন। এখন না, ডেটা ভিত্তিক তো বটেই, এবং ডেটা ভিত্তিক নিয়ে যদি আপনার এই সীমিত সময় আলোচনা করা, এবং জিডিপি ক্যালকুলেশনের প্রসেসটাই তো যে মোদী সরকার যেটা দেয় সেটাও তো পরিবর্তিত, আগে যেটা ছিল সেরকম করে করা হয় না। প্রশ্নটা হচ্ছে যে এখানে উনি আই বেগ টু ডিফার বলেছেন। এবারে এখানে যদি কেউ মনেই করতে পারে, কেউ তো মনে করতে পারে 60 কেন, 40-এর মধ্যে 47-এর মধ্যে হবে, নরেন্দ্র মোদী বলেছেন। তো এগুলো হওয়ার ক্ষেত্রে যে মানে প্যারামিটারগুলো আছে, সেই আমি একটা কথা বলবো যে পারচেজিং পাওয়ার প্যারিটি, যেটা সমস্ত দেশগুলোর জিডিপি কে তুলনামূলক বিচার করা হয়, গুস্তাভ কাসলের যে মডেল, সেখানে কিন্তু আমাদের 12 ট্রিলিয়ন ইকোনমি পিপিটি, কিন্তু কনজাম্পশনটা কমে গেছে। আপনি যে এক্সপেন্ডিচার মডেলে আপনি বলেন কনজাম্পশনটা কমেছে সারা পৃথিবীর অন্য, তার পাশাপাশি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কর্মসংস্থান, মূল্য বৃদ্ধি। সেই প্রসঙ্গে কিন্তু বারবারই কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রশ্নের মুখে পড়তে হয় সংসদে যে সত্যি এদেশের ক্ষেত্রে কর্মসংস্থান কটা সম্ভব হচ্ছে, কলকারখানা কতগুলো তৈরি হচ্ছে, শুধুমাত্র এমএসএমই নয় ভারী শিল্প কতগুলো আসছে, এই প্রশ্নের মুখোমুখি কিন্তু কেন্দ্রকেও হতে হয়েছে। তবে আমি অবশ্যই আপনাদের এর পরের প্রসঙ্গ দেখাবো যেখানে একেবারে হিন্দুত্ব। এ রাজ্যের ক্ষেত্রে বিধানসভা সরগরম, হিন্দু মুসলমান 70 না 30, এই নিয়ে 2026-এর আগে যখন রীতিমতো রাজনীতি উত্তপ্ত, সেই আঁচ এবার কিন্তু টেন্সের পাড়েও গিয়ে পৌঁছেছে। যেখানে হিন্দুদের জন্য কি কিছু বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়, কতজন হিন্দুকে হত্যা করা হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন আমি হিন্দু মুসলমান শিখ ইসাই সকলের জন্য, উনি সবার জন্য নন, 30%-এর জন্য। পাল্টা আক্রমণ করছেন শ্রমিক ভট্টাচার্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেও ধেয়ে এলো সেই হিন্দু নিয়ে প্রশ্ন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কয়েকজনকে হিন্দুদের নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? How many Hindus got killed? Mention only one caste. Mention all the castes. So, how many Hindu killed? You killed. Mamta ji, how many Hindu got killed here? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে একটা ভিডিওতে দেখলাম তারা হিন্দুদের কথা বলছে যে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এন্টায়ার হিন্দু ডায়াসপোরা, তাদের মধ্যে এই প্রশ্ন আজকে জেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য, আসলে মুখ্যমন্ত্রী সবার জন্য নন, মুখ্যমন্ত্রী শুধু 30% জন্য। বলবো যে এটা একেবারে ডেকোরাম নয়, এথিক্সও নয়। যখন বলেছে ওরা যে হিন্দু আপনি বিরোধী, তখন উনি স্পষ্ট বলেছেন যে আমি উই আর ফর হিন্দু, উই আর ফর মুসলিম, উই আর ফর শিখ, উই আর ফর ইসাই। কেলগ কলেজের, অক্সফোর্ড ইউনিভার্সিটির দর্শক শ্রোতারাই, তারা এডুকেশনিস্ট, তারা কেউ অধ্যাপক, তারা কেউ ছাত্র, তারাই কিন্তু এদের 2-4 জন বিজেপি আর 5-6 জন ওই এসএফআই সিপিএম এর ছাত্র, তাদেরকে বের করে দিয়েছে প্ল্যাকার্ড সহ।
সব মিলিয়ে ব্রিটেনের হিন্দু প্রশ্নের আছে তপ্ত বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সৈকত, নির্দিষ্ট করে বলতে গেলে বিজেপি একেবারে টার্গেট পলিটিক্সে নেমেছে। 210টা আসন 2026-এর জন্য একেবারে বাছাই করে ফেলেছেন বিরোধী দলনেতা, যেখানে তিনি বলছেন যে তুষ্টিকরণের রাজনীতি ছাড়াও সেই 210টা আসন তারা পেতেই পারেন, তারা পাবেন, তারা নিশ্চিত। এবার কোথাও বাম আর রাম তাদের ভাবনা চিন্তাটা এক হয়ে যাচ্ছে না তো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে আর তোষণের বিরোধিতা করতে করতে পথ দুটো মিলে যাবে না তো? না, দেখুন, বাম আর রাম কোনোদিনই ইতিহাসের পাতায় মেলেনি। অতীতেও যেমন এই উদাহরণ আপনি দেখাতে পাবেন না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও মিলবে না। আসলে যারা রামের ছত্রছায়ায় এই রাজ্যে লালিত পালিত হয়ে আজকে সরকারে আছে, তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই রাজ্যে বিরোধী দলনেতা বুক বাজিয়ে কথা বলতে পারবেন। এই রাজ্যে সেই মুখ্যমন্ত্রী ছিলেন যখন দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলতে পারতেন। আর আজকের দিনে এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যার আমলে আরএসএসের শাখা প্রতিদিন দিন দিন করে বাড়ছে। মোথাবাড়ি মালদার ঘটনা, কালিয়াচক, বসিরহাট, ধুলাগড়, একের পর এক ঘটনা, জ্বলন্ত উদাহরণ। এখন কেউ যদি এখন হিন্দু মুসলমানের ধর্মের রাজনীতির ওপর ভিত্তি করে এই আসন সংখ্যার কথা বলেন, তাতে আমরা শূন্য। এ বিষয়ে আমাদের কোনো লজ্জা দ্বিধা কিচ্ছু নেই। কিন্তু জাতপাতের রাজনীতির বাইরে ভাতের কথা, কাজের কথা, এই দাবিতে যখন রাজনীতি হবে, গতকাল উত্তরকন্যা দেখিয়েছে, আগামী দিনে ব্রিগেড দেখাবে। আমাদের লাখো লাখো মানুষের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। প্রশ্নটা হচ্ছে লন্ডন থেকে শুরু করে আজকের এই রাজ্যের রাজনীতি, দুটো ক্ষেত্রে যদি আপনি দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজনীতি, এই প্রশ্ন করবার সুযোগ করে দিয়েছেন যাতে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করা যায়। প্রশ্নটা হচ্ছিল কি নিয়ে, যে এই রাজ্যে অভয়াকাণ্ড কোন জায়গায়, তিলোত্তমা কাণ্ড কোন জায়গায়, এই রাজ্যে নারী সুরক্ষা কোথায়? মুখ্যমন্ত্রী ভুলে গেলে চলবে না। যে সাবজেক্টে গেছিলেন সেই সাবজেক্টটা হলো গার্ল, চাইল্ড অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তৃণমূলের পথসভা করেছেন, কিন্তু এই বিষয়ে সাবজেক্টে এক লাইনও কোনো কথা বলেননি। আসলে যে রাজ্য মহিলা নির্যাতনে 1 নম্বরে পৌঁছচ্ছে, অপুষ্টি, বাল্যবিবাহ, ড্রপ আউটে 1 নম্বরে পৌঁছচ্ছে, সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে ভারতবর্ষের লোকসভার ভেতরে তার এমপিরা নীরব থাকে, আর বিদেশে গিয়ে লন্ডনের ব্রিটিশদের দালালি করতে আরএসএস এর মতন ইংল্যান্ডের প্রশংসা করছেন। দেখুন, এই প্রশ্নে কি জবাব দেব যে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কি কাজ হয়েছে না হয়েছে সেই তথ্যগুলো দেখতে হবে। কন্যাশ্রী প্রকল্প নিয়ে উনি ওখানে বলেছেন, কে বলেছেন বলেননি। ওখানে নারীদের সুরক্ষার প্রশ্নে এনসিআরবি রিপোর্টটা করতে হবে। আমি বলছি, আমি কলকাতা শহর না, ঠিকই কলকাতা শহরে, না না না, মিথ্যে কথা বলেন না, কিন্তু ভুল তথ্য দেন। এটা নয়, এটা তো ঘটনা। দুজনকে একবার থামাই। আমি এই জায়গায় একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে আসি। রবীন্দ্রনাথ বাবু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কখনো বলেন যে আমি ব্যানার্জি, আমি হিন্দু, আমি চণ্ডীপাঠ করি। তার পাশাপাশি এ রাজ্যে 70-30-এর কথা আসে, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের মতো পোস্টার পড়ে, তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তাদের নিজস্ব বক্তব্য আপলোড করে। এ রাজ্যের যে বক্তব্য সেটা একেবারে পৌঁছে যাচ্ছে কোথায়? ব্রিটেনে। একদিকে যখন বিজেপি সমালোচনা করছে, তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য বা 30%-এর কথা মনেও করিয়ে দিচ্ছেন। মানে একেবারে এজেন্ডাটা পরিষ্কার, ধর্মের ভিত্তিতে 2026, এবং সেটা কিন্তু একেবারে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পিছুপা নয় তৃণমূল, বিজেপি কেউ। দেখুন, এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা মোথাবাড়িতে ঘটছে বা বিভিন্ন কালিয়াচক ইত্যাদি সমস্ত জায়গাতে ঘটছে, প্রশাসন কিন্তু, এর আগেও ধুলাগড়ে ঘটেছে, প্রশাসন কিন্তু খুব কোনোভাবেই একটা কড়া স্ট্যান্ড নেয় না। এই জন্যই তো এই বাইনারিগুলো বেরোয়। আগে এক সময় আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন ছিলেন তখন তিনি বলেছিলেন যে সরকার চায় না বলে দাঙ্গা লাগে না। তো সরকার চাইলে তো এগুলো রোধ করা এমন কিছু ব্যাপার নয়, অথচ সরকার সেই জায়গায় নীরব থাকে। আইসিরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে, তারা তাদের ব্যাজ পরিয়ে দিচ্ছে। এগুলো কি আপনি দেখুন পশ্চিমবঙ্গের, এটা কি একটা পার্টিতে গিয়ে আরে ইফতার পার্টিতে আইসি গেছেন, সেটা তো তৃণমূলের ব্যাজ পরানো হয়েছে, ছবি দেখা গেছে। কেন এগুলো হবে? কেন তাকে সাসপেন্ড করা হবে না? কেন সাসপেন্ড করা হবে না? প্রশাসনের পুলিশ আধিকারিক শাসক দল বিরোধীদের একেবারে সেখান থেকে এলাকা ছাড়া একেবারে ক্ষমতাচ্যুত করা হবে। আমরা ধর্মের কথা বলতে চাইছি না, কেন এটাকে আমি একেবারে নিরাপত্তার প্রশ্নে একবার শলীল বাবুর কাছে আসি। শলীল বাবু, অতি সম্প্রতি বারুইপুরের ঘটনা প্রসঙ্গে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের অবজারভেশন, যেখানে কিন্তু একেবারে পুলিশকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলার দেখার দায়িত্ব কিন্তু রাজ্যের, কিন্তু প্রশাসনের, সেটা তাদেরকে যে কোনো পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ করতে হবে। সেটা মোথাবাড়ি হোক, সেটা বারুইপুরই হোক, বিভিন্ন ঘটনায় প্রশাসনের ভূমিকা। এবং লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ করেছিলেন
যে এই ধরনের বিক্ষোভ দেখানো হতে পারে, তা সত্ত্বেও অ্যালাউ করা হলো? তুমি এক এক করে বলি। দেখো এই ইনপুটটা ছিল, আমাদের রাজ্যের ইন্টেলিজেন্স এই ইনপুট ওনাকে পুরোপুরি ওনাকে দিয়ে দিয়েছিলেন আগের থেকে, অ্যান্ড শি ওয়াজ অলরেডি প্রিপেয়ার্ড প্রায়ার টু লিভিং ফর লন্ডন। উনি যাওয়ার আগে ফটো টটো নিয়ে কাগজপত্র নিয়ে, অ্যান্ড শি ওয়াজ অ্যাডিকুয়েটলি ব্রিফড। এবার কি হলো, এবার ওখানে দেখো এটা আমাদের দেশের এবং রাজ্যের পক্ষে যে কতটা খারাপ। এখানে যেখানে অ্যাঙ্কার বলছেন যে ইন 2060 ইকোনমি, অ্যাজ ফার অ্যাজ ইকোনমি ইজ কনসার্ন, ইন্ডিয়া সম্ভবত ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড হবে। উনি ফার্স্টে বুঝতে পারেননি, উনি বললেন উনি তখন ইন্ডিয়া কান্ট্রি, ইন্ডিয়া বোঝালো আই ডিফার। মানে বেশি কথা বললে বেশি ভুল বেরোয়, এই প্রিপারেশনটা ওনার ছিল না। এই কথাটা ওনাকে কি বলতে হবে আমাকে বলতে দিন, আমি ভাস্কর আপনার সময় আই হ্যাভ নট ইন্টারফেয়ার প্লিজ। হ্যাঁ, তো উনি সেটা বলে দিয়েছেন, এবং এটাতে কিন্তু উনি যখন সহমত পোষণ করলেন না, উনি সেটা বললেন আমি সেটা মনে করি না। কিন্তু এটাতে যে দেশের এবং রাজ্যের, উনি একটা অঙ্গরাজ্য একটা দেশের, তো দেশ সম্পর্কে যখন বললেন তখন এটা অত্যন্ত খারাপ বার্তা দিয়েছে সাধারণ মনে। এইবার তোমায় বলি, পুলিশ কেন পারে না? আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটাই কথা যে ইফ দেয়ার ইজ এনি কমিউনাল ওভারটোন, পুলিশ হ্যাজ টু বি জিরো টলারেন্স। সেখানে কিন্তু ধর্ম, কর্ম, শাসক, বিরোধী নির্বিশেষে যারা ট্রাবল মঙ্গার তাদের অ্যাব্রাপ্ট অ্যারেস্ট করতে হবে। পুলিশ কনসিকিউটিভলি এবং কনসিস্টেন্টলি, এবং সেখানে বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। কেন একটা মিছিল বা সমাবেশ করতে হলে বিরোধীরা তারা অনুমতি পায় না, কিন্তু শাসক দলকে কেন অনুমতি দেওয়া হয়? পুলিশের ভূমিকা একেবারে বহু বছর ধরেই কিন্তু এভাবেই প্রশ্নের মুখে পড়ছে। আমি আলোচনায় ফিরে আসবো, এবং এই জায়গায় আপনাদের সিঙ্গুর প্রসঙ্গ উঠে এলো লন্ডনে। কর্মসংস্থান নিয়ে যেমন প্রশ্ন উঠলো, তার পাশাপাশি শিল্পায়ন নিয়েও কিন্তু শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনে গিয়ে। যেখানে সিঙ্গুরের প্রসঙ্গ উঠলো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি করেছেন এই প্রশ্ন উঠলো। আমি ভাস্কর বাবুর কাছে এই জায়গায় আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কথা বলছেন, কগনিজেন্টের কথা বলছেন। টাটা কেন সিঙ্গুর থেকে চলে গেল এই প্রশ্নের উত্তরে, কিন্তু বামেদের বক্তব্য টাটা কগনিজেন্ট যা যা ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা সবই তাদের জমানায়। না দেখুন, এগুলো ভুল তথ্য। আজকে কৃষি জমির উপরে জবরদস্তি করে শিল্প করা, মানে কৃষি জমি দখল করে নেওয়া, এবং ভারতবর্ষ শতাব্দী প্রাচীন আইন যে কৃষি জমি যে অধিকার করে করা যায় না, আজকে শিল্পর বিরোধী নয়। জমি অধিগ্রহণ আইন, শতাব্দী প্রাচীন জমি অধিগ্রহণ আইন সিঙ্গুর আন্দোলনের পরে পরিবর্তিত হয়েছে। শিল্পের ক্ষেত্রে কৃষি জমি নিয়ে শিল্প করাটা যে ঠিক ছিল না, এটা পরে বলা হয়েছে। দ্বিতীয় আসছে যে ইনভেস্টমেন্ট দাঁড়ান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর পরেও টাটা গোষ্ঠী, কগনিজেন্ট গোষ্ঠী সহ বিভিন্ন গোষ্ঠী কগনিজেন্ট 1994, IBM 2003, 2011 পর আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাথে করে মাথা ফাটার ছবি নিয়ে গেছেন, অথচ একটা কারখানা খোলার ছবি দেখাতে পারেননি। আসলে ব্রিটিশদের দালালি করতে গেছেন আরএসএস এর মতো। আমি আলোচনায় ফিরে আসবো, তবে অবশ্যই আপনাদের আরজি কর নিয়ে গতকাল কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি শিয়ালদা কোর্টে যে রিপোর্ট সিবিআই নিয়েছে তাতে নতুন করে কি কি জানা গেল, আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন।